তেলে তেল তেলে জীবনটা গোলমেলে, আগে পিছে দিলে তেল খেয়ে। নেতারা চরণে তেলে, জনগণে খায় তেল, মতের অমিল হলে ফে। কেউ করে কারবারি, কেউ করে দরবারি, কেউ করে বাড়াবাড়ি, কেউ করে কারাকারি, তিল থেকে তাল হলে পে। মালিশেতে লাগে তেল, বকশিসে মারে তেল, সুপারিশে মারলে তেল, পটানোতে লাগে তেল, টেবিলের তলে তেল, প্রমোশন পাইতে তেল। তাও লাগে তেল তেলে, বোতল বাগায় ডোলে হরেক পদের তেল। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খায় তেল ছাড়া পরোটা, জোশ, তেল ছাড়া পরোটা, আহা, তেল ছাড়া পরোটা, দেন না। তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা, আহা, তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা, দেন না। তেল ছাড়া পরোটা। তুই এত বছরেও আমাদের পরিবারের একজন হয়ে উঠতে পারলি না, হ্যাঁ, পরই রয়ে গেলি। এ ভাই যে প্রত্যেকবার নিরুদ্দেশ হয় সেটা তো সকলে জানে। তাহলে তাহলে কি এবার কোনে গেছে সিধা ক্লিয়ার কর। ওয়ালাইকুম সালাম। জাকি, জি বাবা, যে হচ্ছে পাগলামি করে বেড়ায়, ঘুরে বেড়ায়, কোথায় যায় না যায় সেটা তো আমরা সকলে জানছি, কিন্তু এবার যে কোথায় গেছে সেটা তো বলতে পারতেছি না রে বাপ। সেজন্যই তো তোক বলা। আর শোন, এই যে আমাদের তিলের খাজা বিক্রি করা, মাছ ব্যবসা, বাদাম বেচা, এসব তার ভাল লাগে না। এসব সে কিছুই করবে না। সে যে কি করবে সেটাই তো বুঝতে পারতেছি না রে বাপ। আচ্ছা চাচা, আমি একটা কথা কই। ধরেন আমরা যা করি এটা যদি ভালো না লাগে, ও যদি ওর মতো একটা ব্যবসা করে জীবন চালাবার পারে তো সমস্যাটা কি? ধরেন আমারই কি মনে হয়, আমার মনে হয় মাঝে মাঝে একটু আইসক্রিম বেশি গে, আবার মাঝে মাঝে মনে হয় টাকা পয়সাতে একটু হয়েছে তাহলে ভুষিয়া মালের ব্যবসা করি গে, বুঝছেন না? তারপরেও এটা করি। আর ওর যদি ভালো না লাগে তো সমস্যা কি? আমার তো এটা মাথায় আসতেছে না। সমস্যা কি মানে? হ্যাঁ, ও আমাদের বাপ দাদা 14 পুরুষের ব্যবসা বাদ দিয়ে ও কি করে তুই জানিস? কি করে এমন? কি করে ও তো আমি মুখে বলতে পারতেছি না। এই শোন শোন, কথা শোন, আমার কথা শোন। জি, তো বাদাম তো বিক্রি করে না রে বাপ। বাদাম বিক্রি করার নাম কইরে কইরে ও কোথায় যাত্রাপালা আছে ঘুরে বেড়াবে, আর সেখানে গিয়ে কি করে, ওই যে বাবুর্চির সাথে রান্না করে বেড়ায়। কিসে রান্না করে? যে রান্না করে তার হেল্পার হইছে ও। ওই রান্না করা খাবার দাবার, মাছ গোস, ওই যাত্রাপালার লোকজন আছে না, তাদেরকে সে খাদিমদারি করে খাওয়ায়। আর যাত্রাপালার মেয়ে মানুষ আছে না, ওই মেয়ে মানুষ ত্যাগের সঙ্গে রং তামাশা। চুপ কর বাপ। জি, এবার সে কোথায় গেছে কতিবার রীতি বাপ কদেরই কহ। আচ্ছা, ওই যে 12 খাদায় একটা নতুন যাত্রাপালা আছে না, গীতাঞ্জলি নাম, ওই যাত্রাপালায় ও যায়। আর ওখানে ওই যে একটা মেয়ে আছে মনা, প্রিন্সেস মনা, নাচ করে ওখানে যাত্রাপালায়, এই, বুঝছেন? এই তুই আমার সঙ্গে হাত দিন। এই আয়, তোর সঙ্গে তোর যে ওই দিন বলিলে কৃষক বিপ্লব চলছে, আমরা সবাই কৃষকের পাশে আছি। এবং কৃষক মানেই হচ্ছে, আমরা মনে করি, একেবারে শ্রমজীবী মানুষ। শ্রমজীবী মানুষ মানে শুধু কৃষক না, যারা নিম্ন শ্রেণীর কাজ করেন পেশা, তারাও কিন্তু কৃষকের অংশ। মনে রাখতে হবে, আপনারা প্রত্যেকেই কিন্তু সেই পেশায় যুক্ত হয়ে গেছেন। আমরা বিশ্বাস করি, কেন যুক্ত হয়েছি আমরা পেশাজীবীদেরকে সম্মানিত করতে চাই, শ্রদ্ধার আসনে বসাতে চাই। এক না, রিয়েল তরকারিওয়ালা, রিয়েল চা বিক্রেতা, রিয়েল ফেরিওয়ালা, রিয়েল মুচি, রিয়েল কামার, রিয়েল কুমোর, রিয়েল শ্রমিক, তারা কেমনভাবে আছে, আমরা তাদের পেশায় যুক্ত হয়ে যাচ্ছি, একাকার হয়ে যাচ্ছে। কিন্তু সমস্যা কোথায়? আমরা বলছি সমাজে আমরা কৃষককে ভালোবাসি, আমরা শ্রমজীবীকে ভালোবাসি, আমরা মেহনতি মানুষকে ভালোবাসি, কিন্তু সত্যিকার অর্থে মর্যাদা দিতে চাই না। যদি এখন পিএসকে আমি বলি, পিএস আপনি কি রিক্সাওয়ালার সঙ্গে বন্ধুত্ব করবেন? উনি এখানে লেকচার টেবিলে বলবেন অবশ্যই করব, রিক্সাওয়ালাকে আমি বুকে টেনে নেবো। কিন্তু বাস্তব জীবনে কি করবে? উনি রিক্সাওয়ালাকে কিন্তু মেনে নেন নাই।
উনি রিক্সাওয়ালাকে ঘৃণা করেন। এই যে আমরা ডুয়েল ক্যারেক্টার করছি, আমরা যে হিপোক্রেট, এখান থেকে আমরা বের হয়ে আসতে চাই। তাই আপনাদেরকে আমি ট্রেনিংয়ে পাঠিয়েছি, একেবারে শ্রমজীবীদের সঙ্গে মিশিয়ে দিয়েছি। আমি চাচ্ছি কি এই যে ক্যারেক্টারটা ধারণ করছে একাকার হয়ে যাবেন, ওদের সঙ্গে মিশে যুক্ত হয়ে যাবেন। অলরেডি আপনারা সেটা শুরু করেছেন। আমি এখন অভিজ্ঞতা জানতে চাচ্ছি। আমার প্রিয় মিস্টার ফিজেল, আপনি তরকারিওয়ালা হয়েছেন, আমার রিপোর্টার বলেছে একেবারে আপনি বিষ এঁকেছেন, তরকারি বিক্রি করতে করতে লেনদেন করছেন। আপনার অভিজ্ঞতাটা একটু বলুন, আপনি নোট ডাউন করুন। স্যার, প্রথমেই আপনাকে অনেক ধন্যবাদ। মানে আপনি যখন এই ব্যাপারটা আমার বলছিলেন, মানে আমাদেরকে বলছিলেন, তখন তো আমি না করছিলাম, করতে চাইছি আপনার। তারপরও আপনি আমাদের চাকরির ভয় দেখা রাজি করাইছিলেন। আপনি যদি রাজি না করাইতেন, আমি কি যে বড় একটা অভিজ্ঞতা থেকে মিস করতাম, মানে সেটা ভাষায় প্রকাশ করার মতো না স্যার। আমি এই তরকারিওয়ালা হইয়া তরকারির ভিতরে যা রহস্য আছে সব কিছু জানিয়ে ফেলছি স্যার। মানে মহাজন থেকে শুরু করে, মানে ওই যে কৃষক যে উৎপাদন করে, কোথায় কি হয় না হয় সব কিছু জেনে গেছি স্যার। আমি এখন এই পেশাটারে এমন ভাবে ভালোবেসে ফেলছি, আমার কাছে মনে হইতেছে কালকে থেকে আমি এই পেশায় নেমে গেছি স্যার। মানে আপনি যদি আমার এখন লাখ টাকা বাইক করে দেন, আমার কোনো সমস্যা নেই স্যার। এখানে একটা বিরাট খেলা আছে স্যার। এই যে মনে করে যে তরকারি উৎপাদন করে, মানে কৃষক, যে কৃষক তরকারি উৎপাদন করে, ঢেঁড়স, আলু, পটল, মাঠে কয় টাকা দাম? মাঠে দেখা যায় একটা ফুলকপির দাম 1 টাকা, ঢাকা শহরে ওইটা হয়ে যায় 20 টাকা। এমনি স্যার, এইটা হলো একটা সিন্ডিকেট স্যার। এই সিন্ডিকেটই এই তরকারির ব্যবসাটা নিয়ন্ত্রণ করে, যার কারণে ওই যে কৃষকের 5 টাকার মরিচ ঢাকা আইসা 60 টাকা হয়ে যায় স্যার। আমি পেয়ে গেছি স্যার, আমি লাইট পেয়ে গেছি স্যার, আমি এর মালতু পয়সা অনেক টাকার মালিক হয়ে যেতে পারবো স্যার, কোনো সমস্যা নাই। ওই স্যার, আপনি যদি এই পেশা চেঞ্জ করা আরেকটা পেশা আমরা ট্রেনিং এ দিয়ে দেন, ওইখানেও দেখা যাইব এর চেয়ে বেশি টাকা কামানোর সুযোগ হয়ে যাবো, তখন আমি স্যার ওই পেশাও ঢুকে যেতে পারি স্যার। নোট, পেশার প্রতি তার ভালোবাসা দেখেন। আমরা সবাই জানি যে আমাদের পেশার অন্যতম একটা কারিগর হচ্ছে চা বিক্রেতা। চায়ের যারা বিক্রেতা তারা কিন্তু সাংঘাতিক ক্যারেক্টার। তো এই ক্যারেক্টারে আমাদের সঙ্গে খুব তর্ক করেন, মানে আমাদের ডিজেলের স্ত্রী, মানে তার বউ, উনি আবার প্রোডাক্টই আবার মাঝে মধ্যে একটু উল্টাপাল্টা বলেছিলেন, কিন্তু অনেক ডিজেলের অনুরোধে, আপনাদের বোর্ডের সবার অনুরোধে ওনাকে আমাদের সঙ্গে যুক্ত করেছি। উনি যদি ভালো পারফর্ম করতে পারেন তাহলে তাকে কোম্পানিতে ওনার যে স্বপ্ন মডেল, ওনাকে আমরা করব। জি স্যার। দাম বেশি মনে কর, বড় লোক হওয়া খুব মুশকিল। সারাদিন মনে কর আমি বাদাম বেচতে নিয়ে নিজেই কয়টা খাই। বড় লোক তো ক্ষতি বলে কিরা? কিরা বলিছে তো? কে পয়সা লাগবে না জীবনে। না, আমি স্পোর্টস করতে পারলে ভালো হইতো। এই কটা বাদাম বেশি কি হয় জিনিস, তার তো অর্ধেক মনে আমি খাই ফেলি। তা তো খাবি। তুই কোন পারে যাবো আজকে? আমি আজকে এই পারে যাই নাকি? যাও, এদিক লোকজন বেশি, তুমি যাবে না? তো যা, তুই যা। তা তুই যা, তুই যখন কইছিস, এদিকে স্কুল কলেজও তো আছে, যাই দেই। যা, এত ডং করিস কিছু জানি, যা। বিকালে দেখা হবে না? হ্যাঁ। বাদাম, চীনা বাদাম, বাদাম ভাই। ভালোই বা খাওয়া হয়, খায়া দেখেন। বাইরে আগে খাইছিলাম, আপনার বাদাম অনেক ভালো হয়। ও, বাঞ্চি ভাই হয়তো বাদাম, বাদাম লাগবে, বাদাম। তো আপনি চায়ের দোকানদার হয়েছিলেন,
এবার আপনার কথা আমাদের বলেন, প্লিজ পিএস নোট করেন। স্যার প্রথমে স্যার সরি বলতেছি যে আপনার প্রোডাক্ট নিয়ে আমি কথা বলছিলাম। স্যার যখন নাকি শুনলাম, মানে আমার স্বামীর কাছে শুনলাম যে আপনারা এই যে কৃষক অভিযান শুরু করছেন, আমার কাছে আসলে স্যার কেমন জানি একটা ব্যাপার মনে হইলো। তা আমার কাছে মনে হলো যে তাইলে একটু সামনে থেকে দেখি। তারপর অনেক কষ্ট করে স্যার আমার স্বামীরে দিয়ে আপনারা রাজি করে আমি এই পর্যন্ত আসছি। তারপরে আমারে বললো চায়ের দোকানদার হইতে। আমি চিন্তা করলাম মহিলা মানুষ আবার চায়ের দোকানদার হয় কিভাবে। তখন আমার স্বামী স্যার আমারে বুঝায় টুজায় বললো যে এটা তুমি বুঝবা না, যেটা বলতেছে ওইটাই করো, এটা হইতাছে স্যারের একটা খেলা। তো স্যার আমি রীতিমতো আপনার অনুমতি ক্রমে আমি গেছি ওইখানে। এটা সরি স্যারের খেলা না, স্যারের এটা বিপ্লব। কি বলেন, কি বলেন, এটা কি? স্যারের বিপ্লব। বিপ্লব, কৃষকের পক্ষে বিপ্লব, শ্রমিকের পক্ষে বিপ্লব, চায়ের দোকানদারের পক্ষে বিপ্লব। কিসের বিপ্লব? স্যারের বিপ্লব। আরো কিসের বিপ্লব? এইটা হইতেছে গিয়া কৃষি বিপ্লব। এটা হইতেছে আমার স্যারের বিপ্লব। এটা আমার স্বামী ডিজেলের বিপ্লব। এটা হইতেছে গিয়া না, পিএস এর কোনো বিপ্লব নেই। উনি হচ্ছে আমার নিচে, নিচে বলে কি অনেক নিচে। ক্লিয়ার? বলেন। স্যার তারপরে যেটা দেখলাম বা জানলাম স্যার, আশ্চর্য হয়ে গেলাম। কি আশ্চর্য, চায়ের দোকানে বসে এইগুলি। স্যার আপনি জানেন না যে চায়ের দোকানে কি হয় না স্যার। একদম মনে করেন যে উপর থেকে শুরু করে একদম লো কোয়ালিটি পর্যন্ত সমস্ত আলোচনা তো স্যার চায়ের দোকানে। কার ঘরে কি হইলো স্যার, এই যে আমরা বলি না যে মহিলারা স্কুলে বাচ্চাদের নিয়ে যায় কত গল্প আলাপ আলোচনা ঘরের খবর, স্যার তার চাইতে বেশি তো হয় স্যার চায়ের দোকানে। যত ঘরের আলোচনা, বাইরের আলোচনা, নির্বাচনী আলোচনা সবকিছু স্যার চায়ের দোকানে। কোথায় কার নির্বাচন হইতাছে, কে জিততেছে, কে হারতেছে, কি করতেছে না করতেছে, স্যার সব ওই জায়গায়। স্যার আমি তো চা বানাইতে বানাইতে পাগল হয়ে গেলাম। আমার কাছে কি মনে হয় স্যার জানেন, আমি কি উদ্ঘাটন করছি? আমার কাছে তো মনে হয় স্যার যে যদি পলিটিক্স করতে হয়, মানে পলিটিক্সের যে জায়গাটা তৈরি হয় সেটা তো স্যার চায়ের দোকানে। যারা যেভাবে পলিটিক্স করুক না কেন, আমার কাছে মনে হয় স্যার তাকে চায়ের দোকানে আসতেই হবে। তারা আসা অবশ্যই জরুরি, তা না হলে স্যার পলিটিক্স পুরো হইবে না। জি স্যার, আমি স্যার নিজে স্যার গিয়েছিলাম স্যার। এই আমি বলেছি না, আপনি এক পেশা থেকে আর এক পেশায় ঢুকে পড়বেন না। যদি ঢোকেন মামলা যেতে পারে। আমি চমৎকার বলেছি যে যেখানে পলিটিক্স করুক তাকে চায়ের দোকানে যেতে হবে। চায়ের দোকান হচ্ছে পলিটিক্যাল লোকজনের এডুকেশনের কেন্দ্রস্থল। আচ্ছা দারুণ, এটা স্যার গুড পয়েন্ট স্যার। আমি এটা স্যার এটা নোট করেন। চায়ের দোকান, পলিটিক্সের চায়ের দোকান পলিটিক্সের কেন্দ্রস্থল বা শিক্ষা গ্রহণের সেরা জায়গা। জি স্যার। চায়ের দোকানের রাজনীতি সতীকাদা। স্যার এটা একটা মহান কথা বলেন স্যার, এটা স্যার মহান উক্তি হয়ে গেল স্যার। চমৎকার, নোটেড। ইয়াসিন, তুই কিন্তু আমার গ্রামে সওয়াল। আমি তোরে খুব পছন্দ করি, এত পছন্দ করি যেটা বলার ভাষা নাই। তোরে নিয়ে আমি একসাথে কাজ করতে চাইছি, তুই কিন্তু রাজি হইসনি। আমি কিন্তু এইসব কারণে ফায়ার করে দেওয়া মানুষ, কিন্তু তোরে করিনি, তোর পছন্দ করি। এই রঞ্জিতকে আমি একবার না, দুইবার না, তিনবার না, 4-5 বার তোর কাছে পাঠাইছি, তুই তারে বারবার ফেরত দিয়ে দিছিস। এই রঞ্জিত কিন্তু ফেরত যাওয়ার লোক না, তুই কিন্তু খুব ভালো করে জান। বড় ভাই আপনি খামাখা কথা বাড়াচ্ছেন। যে মানুষ কথা শোনে না, কথাই রায় না, আপনার মর্যাদা রায় না, সেই জায়গায় বারবার কেন ডাকে এনেছেন? আচ্ছা আমি কথা বলতেছি তো, তুই বেশি কথা কইস কেন? শোন, আচ্ছা আরেকটা জিনিস শুনলাম, তোমার মেয়ের ফান্ডের টাকা নাকি তোমার ব্যাংকে ঢুকে যেতেছে। এটা কি? এটা শুনে তো আমি অবাক হয়ে গেলাম। ঘটনাটা কি? হ্যাঁ, এই ফান্ডের টাকা তোমার এখানে ঢুকতেছে কিসের জন্য? আর আরেকটা জিনিস খেয়াল করছি আমি, তুমি আমাকে দুজনের পাত্তাই দিতেছো না গ্রামের মধ্যে, কোনো রকম তুচ্ছ তাচ্ছিল্য করে চলতেছো। শোনো আরেকটা কথা কই, সাপ সাপ মাথায় ঢুকে নাও, সিরাজ ভাইয়ের সামনে যেন আমাদের সাথে কোনো রকম তুচ্ছ তাচ্ছিল্য না করো, করলে কিন্তু ব্যাপারটা ভালো হবি না, মাথায় রাখো। বুঝলাম না কবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা কলা। এই গ্রামের কাউরে এই ইয়াসিন 2 পয়সা দিয়েও গণনা করে দিলাম, তোমাকে দুইজনকে আমি কোনো সময় অসম্মান করে কথা কইনি।
এটা মনে হয় লক্ষ্য করিস। আমার মেয়েটা অসুস্থ, আমার মাথার ঠিক আছে, কখন কি কইছি সেটাকে মাথায় নিলে হবে? হ্যাঁ, আর আমি বুঝলাম না এই ফান্ডের ব্যাপার নিয়ে কি কথা হচ্ছে আমার জীবনে। এই যে তুমি আমার দেখছো, আমার জীবনে কোনোদিন টাকা পয়সা এইসব লেনদেন নিয়ে কোনোদিন কোনো অভিযোগ কেউ করতে পারবে? আরে বহুত অভিযোগ আমরা জানি তো। না, কেউ কোনোদিন অভিযোগ করতে পারবে না। না। সিরাজ ভাইরে একটা কথা কয়ে দিও, জান্নাতের ফান্ড নিয়ে অনেকে তদন্ত করতেছে না, হিসেব কিতে এত তদন্তের দরকার নেই, তা আমি করছি। ওর ফান্ডে 1,10,000 টাকা এই পর্যন্ত জমা পড়েছে। আর সব শেষ কথা হচ্ছে, জান্নাতের ফান্ডের টাকা অলরেডি ইয়াসিনের অ্যাকাউন্টে ঢুকিয়ে যাচ্ছে। সিরাজ ভাইরে এটা জানা। এই দাঁড়া রঞ্জিত, এদিকে আয়। সিরাজ ভাইয়ের কথা ভুলে গেছিস। সিরাজ ভাই করে না, মাথা ঠান্ডা রাখা লাগবে, ঠান্ডা, উত্তেজিত হওয়া যাবে না, বুদ্ধি করে কাজ করা লাগবে। এবার আমরা যে জায়গায় যাচ্ছি, আপনি আপনি ফেরিওয়ালা হয়েছিলেন। হাড়ি, মগ, বালতি, গামলা সব সংসারের জিনিস আপনি বিক্রি করেছেন, গিয়েছেন মানুষের ঘরে ঘরে। আপনি আর পিএস ছিলেন না, ছিলেন হচ্ছে ফেরিওয়ালা। এবার আপনার অভিজ্ঞতা বলেন, আর নোটটা ডিজেল সাহেবকে দেন, উনি আপনার নোটটা করবে। কিন্তু স্যার সমস্যা হইলো আমার হাতের লেখা তো খুবই খারাপ স্যার। মাঝে মধ্যে আমার হাতের লেখা আমি বুঝি না কি লিখছি। অসুবিধা নাই, আমি লিখে দিতেছি, সমস্যা কি? স্যার দেখো, যত খারাপই হোক আমি লেখুক। স্যার আমি লিখতেছি। স্যার কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাচ্ছে স্যার। প্লিজ আপনি আপনার ঘটনা ব্যক্ত করুন। থ্যাংক ইউ স্যার। আমি সৌভাগ্যবান, আপনি আমাকে এমন একটা পেশার সঙ্গে যুক্ত করেছিলেন। আমি যদি এই পেশার সাথে যুক্ত হতে না পারতাম স্যার, আমার জীবনটা স্যার বৃথায় যেত স্যার। আমি স্যার কর্পোরেট চাকরি করেছি, বিভিন্ন জায়গায় ঘুরেছি স্যার, কিন্তু মানুষের সংসার জীবনের ডোর টু ডোর, ঘরে ঘরে পৌঁছানোর সৌভাগ্য স্যার আমার হয়নি স্যার। এই পেশার সাথে যুক্ত হওয়ার পরে স্যার আমি স্যার প্রত্যেকটা বাংলার, গ্রাম বাংলার ঘরে ঘরে স্যার ঢুকে গেলাম স্যার। ঢুকে দেখলাম স্যার দুইটা দিক স্যার, একটা পজিটিভ স্যার, একটা নেগেটিভ। পজিটিভ স্যার, প্রত্যেকটা ঘরেই স্যার, যদি বলে অশান্তির কথা, গ্রাম বাংলার অধিকাংশ ঘরেই স্যার অশান্তি রয়েছে স্যার। কোথাও শাশুড়ি তার বৌমাকে নির্যাতন করছে, কোথাও আবার বৌমা তার শাশুড়িকে নির্যাতন করছে, কোথাও আবার স্বামী স্ত্রীকে নির্যাতন করছে, কোথাও আবার স্ত্রী স্বামীকে নির্যাতন করছে স্যার। এই যে এত স্যার অশান্তি, বাইরে স্যার অনেক কিছু দেখা যায় না স্যার, কিন্তু আমি গভীরে গিয়ে দেখলাম স্যার বাংলার অধিকাংশ ঘরে স্যার অশান্তি, অশান্তি আর অশান্তি স্যার। আবার স্যার পজিটিভ দিকও আছে স্যার। আবার দেখলাম স্যার অনেক জায়গায় যৌথ পরিবার স্যার, একটা পরিবারের স্যার 8-10টা ঘর স্যার, সবাই মিলে একসাথে, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, বৃদ্ধ দাদি, নানি, ছোট ছোট বাচ্চারা যখন দুপুরে খাবারের সময় হচ্ছে সবাই একসাথে স্যার বসে খাচ্ছে। কি স্যার আনন্দ, কি স্যার সুখ। তখন মনে হলো স্যার সমস্ত অশান্তি, বাংলার অশান্তি এখানে স্যার ম্লান হয়ে গেল স্যার। স্যার আবার এমন ঘরে দেখেছি যেসব ভাইরা প্রবাসে থাকে, তাদের স্ত্রীরা স্যার পরকীয়া যুক্ত হয়ে পড়ে স্যার। কাঁদো না দাদা, তুমি কাঁদলে আমার চোখে জল আসে, আমার নিজেরও কাঁদতে আসে। তুমি যে জান্নাতের বাপ, এটাই না জান্নাতের জন্য একটা দুর্ভাগ্য। আমি কিসের জন্য কাঁদতেছি সেটা তোরা শোনার দরকার নেই, সেটা আমি কব। আপনি খালি কন, ওরা মেসকে ফায়ার দিয়ে দিস। সারা বাংলাদেশ জুড়ে আপনার মতন করে, মানে আপনার ডিজাইন অনুযায়ী চায়ের দোকান বানাবো। আরে তেল দিয়া খটকা, খাইতে খাইতে পটকা, বাইজা গেছে 12টা। তাই খাই তেল ছাড়া পরোটা, জোশ তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা।